বিএনপি জনকল্যাণে কাজ করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। অরাজকতা করলে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। ফারাক্কা চুক্তির মধ্য দিয়ে নির্ধারিত হবে ভারতের সঙ্গে সম্পর্ক। দেশের স্বার্থ রক্ষা করেই নবায়ন চায় সরকার। পশ্চিমবঙ্গ সরকারকে নেতিবাচক বক্তব্য পরিহারের আহ্বান। গণভোটের রায় বাস্তবায়ন না করলে স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে। বিএনপির উদ্দেশ্যে জামায়াত আমির। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। হাম উপসর্গ নিয়ে জেলার হাসপাতালে গেলেই গণহারে রেফারেট করা হচ্ছে ঢাকায়। চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবক। ঝুঁকি বাড়ায় চিকিৎসকদের উদ্বেগ। অর্থনীতির মন্দাভাব কাটতে লাগবে 2 বছর, বলছেন অর্থমন্ত্রী। রাজস্ব বাড়াতে করের হিসাব জনগণকে দেওয়ার তাগিদ উপদেষ্টার। ব্যয়ের ফিরিস্তি দিতে কাজ করছে এনবিআর। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি সরকার কাজ শুরু করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। রাজনীতির নামে অরাজকতা তৈরির চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে আসন্ন বাজেটে থাকবে বিশেষ বরাদ্দ। এর আগে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করে সরকার প্রধান বলেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। আশরাফুল ইসলামের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। এবং আমিনা খাতুন। ফ্যামিলি কার্ডে যুক্ত হলো আরও 21 জেলা। 10 জন নারীর হাতে কার্ড তুলে দিয়ে চাঁদপুর থেকে একযোগে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্থল চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিণত হয় জনসমুদ্রে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য আসছে অর্থ বছরে বিশেষ বরাদ্দের কথা জানান সরকার প্রধান। যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি সেই বাজেটটি বিএনপি তৈরি করা না, সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক, তাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল না, তাদের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ছিল না। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই ধরনের আরও যেগুলো আপনাদের সামনে আমার প্রতিশ্রুতি দিয়েছি। এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরও অনেক বেশি সংখ্যক মায়ের কাছে, সারা দেশে আরও অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো। আগামী 4 বছরের মধ্যে প্রত্যেক নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দেন সরকার প্রধান। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। এর আওতায় আসলো আরও 15,000 পরিবার। সব মিলিয়ে চলতি অর্থ বছরে 80,000 এবং আগামী অর্থ বছরে 40 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রাজনীতির নামে বিভ্রান্তি তৈরির চেষ্টায় একটি মহল এমন অভিযোগ করে অরাজকতা করলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তারেক রহমান। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। এর আগে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে চাঙ্গা হবে কৃষি অর্থনীতি, যার সুফল পাবেন সাধারণ মানুষ। আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। বিএনপি সরকারের পরিকল্পনা শুধু কথার ফুলঝুরি নয়, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়া সরকারের একমাত্র লক্ষ্য। জনগণে বিএনপির রাজনৈতিক শক্তির উৎস উল্লেখ করে দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসান, সময় সংবাদ, চাঁদপুর। বিএনপি ওয়াদা দিলে সরকার গঠন করলে তা পূরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার বরুড়ায় পথসভায় দেশ গঠনে সবাইকে নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে মানুষের ঢল কুমিল্লার বরুড়ায়। হাজারো মানুষের উচ্ছ্বাসের মধ্য দিয়ে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে পথসভা রূপ নেয় সমাবেশে। জনকল্যাণে 3 মাসে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ কোনো অঞ্চল নয়, পুরো দেশের উন্নয়নে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলছে। বলেন, কুমিল্লা বিভাগ করার দাবি জনদাবি হলে বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে
সেই ওয়াদা বিএনপি পূরণ করে। জনগণ হানাদার বাহিনীর মতো ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই অপশক্তির কারণে দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এবার দেশ পুনর্গঠনের পালা উল্লেখ করে এ কাজে জনগণের সহায়তা চান সরকার প্রধান। জনগণ হচ্ছে এই দেশের মালিক। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে, তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। কুমিল্লায় বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি রাজনৈতিক দলকে ভোটের পর প্রথম কুমিল্লা সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন তিনি। কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থনও চাইলেন তারেক রহমান। বললেন, সবার সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে চায় তার সরকার। ইমরুল হাসান, সময় সংবাদ, বরুড়া, কুমিল্লা। গঙ্গা চুক্তি নবায়নের নিরিখে ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় পশ্চিমবঙ্গ সরকারকে নেতিবাচক বক্তব্য পরিহারের আহ্বান জানান তিনি। গঙ্গায় ফারাক্কা বাঁধের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করে ভারত। এর প্রতিবাদে 1976 সালে 16 মে ফারাক্কা বাঁধ অভিমুখে লং মার্চ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দিবসটিতে বিএনপির আলোচনা সভায় ফারাক্কা দিবসের তাৎপর্য, অভিন্ন নদীর পানি বন্টন ব্যবস্থা, কৃষি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। পদ্মা ব্যারাজ নির্মাণে বর্তমান সরকারের উদ্যোগকে স্বাগত জানান তারা। বৃহৎ প্রতিবেশী পাশে থাকলে প্রভুত্ব না করে, বৈরিতা না দেখিয়ে তার সাথে বন্ধুতাই দেখাতে হয়। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই 3 বছর, 5 বছর, 7 বছর, 2 বছরের চুক্তি কাজে আসবে না। বিএনপি মহাসচিব জানান, ফারাক্কা চুক্তির নিরিখে নির্ধারণ হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, বাংলাদেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। ফারাক্কা লং মার্চ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টির আলোচনায় পশ্চিমবঙ্গ সরকারের প্রতি সুসম্পর্কের জন্য ইতিবাচক নয় এমন বক্তব্য পরিহারের আহ্বান জানান মির্জা ফখরুল। নবনির্বাচিত পশ্চিমবাংলার সরকার খুব খুশি হয়েছে আমরা নির্বাচিত হয়েছেন, কিন্তু দয়া করে বিভাজনের রাস্তা তৈরি করবেন না। দয়া করে অযথা এমন বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে দেবেন না যা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে গিয়ে হাজির। আজকে যে সমস্ত বক্তব্য প্রচারিত হচ্ছে, এই বক্তব্যগুলো কিন্তু একটা সুসম্পর্কের জন্য খুব একটা ইতিবাচক নয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করে গঙ্গা চুক্তি নবায়ন করবে সরকার। পৃথিবীতে উজান ভাটির দেশের সমস্যা সমাধান করার জন্য এই মুহূর্তে যে আন্তর্জাতিক প্রটোকল এবং চুক্তি বিদ্যমান আছে, আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে সরকারকে শক্তিশালী করে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় সীমান্তে হত্যার কড়া সমালোচনা করেন বক্তারা। এই আহ্বানকে বাস্তবায়ন করার জন্য আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আসুন। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকেও স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির। রাজশাহীতে বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। হাজারো নেতাকর্মীর স্লোগানে প্রকম্পিত নগরীর মাদ্রাসা ময়দান। শনিবার দুপুরে সমাবেশে অংশ নিয়ে এনসিপি নেতারা বলেন, সীমান্ত হত্যার পরও যারা চুপ থাকে তাদের এদেশে প্রয়োজন নেই। বিগত 1 সপ্তাহে আমার আরো 3 জন ভাইকে ওই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের শক্ত স্টেটমেন্ট আমরা দেখি নাই। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালানোর সুযোগ 55 বছরেও শেষ হয়নি ভারতের। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে
যে 154টা অভিন্ন নদী আছে সবগুলোই আজকে মৃতপ্রায় হয়ে গিয়েছে। খালের পানির উৎস হচ্ছে নদী। নদী যদি ঠিক মতো না চলে তাইলে খালের পানি আসবে কোত্থেকে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকেও স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, কারো চোখ রাঙ্গানিতে ভয় পায় না জামায়াত। গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। এ সময় খাল খনন কর্মসূচির আগে সরকারকে নদীর দিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। আগে নদীর দিকে নজর দেন, সাথে সাথে খালের দিকেও নজর দেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। হামা উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। জেলা উপজেলা হাসপাতালে গেলেই গণহারে রেফার করা হচ্ছে ঢাকায়। এতে চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবক। হিমশিম অবস্থায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকায় রোগীর চাপে ঝুঁকি বাড়ছে বলে জানান চিকিৎসকরা। দুদিন আগেও রুবেল আহমেদের চোখে মুখে ছিল আতঙ্ক আর হতাশা। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে হামে আক্রান্ত মুমূর্ষু একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা ছিলেন তিনি। ভোলা থেকে শুরু করে রাজধানী কোথাও নেই সিট ফাঁকা। এমন বাস্তবতায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হয়েছে রুবেল আহমেদের। ভোলা সদর থেকে লালমোহন 40-50 কিলো রাস্তা, বাড়িতে যাইতে পারিনি। আবার সাথে সাথে ওই ভোলা সদর থেকে আমরা ওকে নিয়ে এই রিটার্ন এই হাসপাতালে চলে আসি। ডাক্তারই বলছে ভালো চিকিৎসা এখানে পাবেন না, আরও সমস্যা হইতে পারে। বরিশাল থেকে আসা কবির মিয়া অসুস্থ সন্তান নিয়ে 5 হাসপাতাল ঘুরেছেন 20 দিন। চাঁদপুরের শিউলি আর নোয়াখালীর হালিমাও জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে এসছেন ঢাকায়। হাসপাতালের বেশিরভাগ রোগী মফস্বলের। রোগীর স্বজনদের অভিযোগ, বেশিরভাগ জেলা ও উপজেলা হাসপাতাল থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে রোগীদের। মাউতাল নিচে আর মাউতালে বলতেছে আর আমাদের এখানে সিট খালি নেই, আপনারা ইয়াত নিয়ে যান, এই হসপিটালে পাঠাইছে। আর এমার্জেন্সিটা রোগী আসলে যে কেয়ার করার কথা বা বাচ্চারা যদি মারাও যায় তাদের হসপিটাল কর্তৃপক্ষের কিছু আসা যায় না। আমরা তো আর বুঝি না, আমরা তো আর ডাক্তার না। একটু সমস্যা দেখলে আমরা দৌড়ায় যাই, ওনারা দেখা ওরকম ভাবে দেখেও না। এই রুগীটা অক্সিজেনের রুগী, আপনারা হেনতে হেন ফাটান তো একটা রুগী পথেই মারা যাবে। রোগীর চাপ বাড়লেও সেবা দিতে হাসপাতাল প্রস্তুত বলে জানান ডিএনসিসি হাসপাতাল পরিচালক। বলেন, জেলা কিংবা উপজেলা হাসপাতালে একই পদমর্যাদার চিকিৎসক থাকার পরেও গণহারে ঢাকায় রেফার করা হচ্ছে। আমরা কিন্তু জেলা উপজেলা পর্যায়ে এই রোগীগুলার চিকিৎসা দিতে পারি। ঢাকার বাইরে থেকে প্রচুর হামের রোগী রেফার্ড হয়ে আমার হসপিটালে আসছে। প্রথমেই রোগীরা প্যানিক না হয়ে যেন আপনারা ঢাকায় যাওয়া মানেই ভালো চিকিৎসা, এটা যেন আপনারা মনে না করেন। তাই হাম নিয়ন্ত্রণে মফস্বল শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সবার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঝকঝকে স্টেশন, আধুনিক সেবা আর দ্রুত যাতায়াত সব মিলে রাজধানীবাসীর স্বস্তি নাম মেট্রো রেল। তবে স্টেশনের নিচের অংশ হকারদের দখলে, ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রী। মেট্রো স্টেশনের নিচের অব্যবস্থাপনা নিয়ে খলিলুর রহমানের ছবিতে শাহিনুল আলমের রিপোর্ট। রাজধানীর ব্যস্ত জীবনে অস্বস্তির কাঁটা, তীব্র যানজট। প্রতিদিন নষ্ট হচ্ছে 82 লাখ কর্মঘণ্টা। গতিহীনতায় আর্থিক ক্ষতিও বিপুল। এই দুর্ভোগে 2022 সালে স্বস্তি হয়ে আসে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল যেতে লাগছে মাত্র 35 মিনিট। 16টি মেট্রো স্টেশনের প্রতিটি ঝকঝকে ও আধুনিক, কিন্তু উল্টো চিত্র নিচের অংশে। গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা। হকারদের দৌরাত্মে স্টেশনে ওঠানামায় ভোগান্তিতে যাত্রীরা। অফিস সময়ে কঠিন হয়ে পড়ে স্বাভাবিক চলাচল। হকারদের যেটা আধিপত্য আপনার ফুটপাতের উপরে, মনে করেন যে 80% রাস্তা ওরাই দখল করে রাখে। ফুটপাতের কারণে আসলে অনেক ভিড় হয়ে যায়, যার কারণে আমাদের চলাফেরাতে সমস্যা হয়। এখানের পরিবেশটা একেবারে ফিল আপ করে ফেলে ওনারা, আমরা মানে দ্রুত সময়ে যাইতে পারি না, এখানে খুবই প্রবলেম হয়। সমস্যা তৈরির কথা স্বীকার করলেও বিকল্প ব্যবস্থা না হলে স্থান ছাড়া সম্ভব নয় বলছেন হকাররা। আমি যে এইটা করি এটা কি আমার ইচ্ছাই করি, আমার পেটের কষ্টে করি, কিন্তু আমাদের পেটে মাটির নিচে তো কোনো মাটি নেই। যদি মনে করে ভোগান্তি তাহলে ভোগান্তি, আর যদি মনে করে না ভোগান্তি না তাহলে ভোগান্তি। আমরা কিন্তু বেশি জড়াই নাই, মানে অল্প কিছু নিয়ে আমরা করতেছি।
স্টেশনের নিচের অব্যবস্থাপনা নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় মেট্রো কর্তৃপক্ষ। টেলিফোনে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নিচের অংশ দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের। নিচের রাস্তাটা আসলে সিটি কর্পোরেশনের, সো নিচের রাস্তা ফুটপাত এইটার উপরে মেট্রো রেল অ্যাকচুয়ালি কোনো কিছু কি করতে পারে না। যোগাযোগ বিশেষজ্ঞের মতে স্টেশনের ভেতরের মতো নিচের অংশ রক্ষণাবেক্ষণ না করলে ধীরে ধীরে যাত্রী কমে লোকসানের দিকে ধাবিত হতে পারে মেট্রো রেল। যারা এনফোর্স করবে তারাও যখন এটার একটা বেনিফিট পেয়ে যায়, এই তখন সিন্ডিকেটটা তৈরি হয়, তখন এনফোর্সমেন্ট আর হয় না, চোর পুলিশ খেলা হয়। এই অবস্থা, এটা একটা রেলের মতো প্রতিষ্ঠান হবে। প্রতিদিন গড়ে 4.5 লাখ মানুষ পরিবহন করে মেট্রো রেলে। মেট্রো স্টেশনের উপরটা ফিটফাট, তবে নিচটা সদরঘাট, এবং এখানে যারা যাত্রীরা রয়েছেন তাদের প্রত্যাশা উপরের ন্যায় নিচটাও হবে ঝকঝকে তকতকে। মিরপুর 10 স্টেশন থেকে শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস। 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরও অভিযুক্ত আটক না হওয়ায় উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। পরে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। বহিরাগত যুবক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার পর উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পরও কোনো অগ্রগতি না হওয়ায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম সহ পুরো টিমের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তারা প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন। এটা আমরা প্রপার বিচার চাচ্ছি, বহিরাগত না আসুক, এটাই আমাদের মেইন দাবি। সেই অভিযুক্তকে গ্রেপ্তারের ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো রকম তারা কোনো কিছু আমাদেরকে আপডেট জানানি। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রক্টর। সরকারের সহযোগিতায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার করা হবে। শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়িত্ব পালনকালে প্রক্টোরিয়াল বডির কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপাচার্য। এ বিষয়ে দোষী কে সেটা সাব্যস্ত করা দরকার, এই জন্য আমি সময় চেয়েছি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুলিশ অভিযুক্তের যে ছবি প্রকাশ করে তার সঙ্গে মূল অভিযুক্তের চেহারার মিল নেই বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আইনশৃঙ্খলা বাহিনী 48 ঘন্টার মধ্যে সেই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু অগ্রগতি আছে, আরও কিছু সময় লাগবে এবং তারা আশ্বস্ত করছে যে আমরা খুব শীঘ্রই দোষী বা দুষ্কৃতিকারীকে আমরা গ্রেপ্তার করতে পারব। গত 12 এপ্রিল রাতে বেগম ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় বহিরাগত এক যুবক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। সময় সংবাদ, সাভার। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত 8:30টায় সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক হাসিবুর জুলাই আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে 9 আগস্ট পদত্যাগ করেন অধ্যাপক রশিদ। দেশের অর্থনীতির মন্দাভাব কাটতে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ঘুরে দাঁড়ানোর পথে রাজস্ব আদায় বাড়াতে করের টাকার হিসাব জনগণকে দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা। আর এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব ব্যয়ের ফিরিস্তি তুলে ধরতে কাজ চলছে। করের টাকা ব্যয় কিভাবে হয় সেটি জানতে চায় জনগণ, কিন্তু তার কোনো সুযোগ নেই বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আমরা যারা ট্যাক্স দিই নিজেদের দিই, আর যারা দেন না তাদেরটাও আমরা দিই। আমরা এখান থেকে একটা রিলিজ চাই। মানুষ ট্যাক্স দিতে চান না দুটো কারণ, একটা হচ্ছে ভয়, হয়রানির ভয়, ফিয়ার, আর একটা হচ্ছে ট্যাক্সের টাকাটা কিভাবে খরচ হয় সেটা নিয়েও আমাদের অনেক কৌতূহল আছে। এবং এটা রিসেন্টলি আমরা দেখছি অনেকে বলেন যে ট্যাক্স দিব কেন, এটা তো ঠিক মতো খরচ হয় না। ব্যবসায়ীদের এমন অভিযোগের সঙ্গে একমত প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। তার মতে, করের টাকা সঠিকভাবে ব্যয় না হলে কর দিতে উৎসাহ হারাবেন নাগরিকরা। নাগরিক তো দেখতে চায় তার করের টাকা কোথায় ব্যয় হয়। রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে এবং জনগণের কাছে যদি জবাবদিহিতা থাকে, তাহলেই কিন্তু করের সংস্কৃতি আসবে। নাগরিক তো জানতে হবে তার করের অর্থ
কি কারণে ব্যয় হয়। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে রেভিনিউ মোবিলাইজেশন ইস্যু অ্যান্ড অপশনস শীর্ষক আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, কর ফাঁকি এবং করদাতাদের হয়রানি দূর করতে কাজ করা হচ্ছে। তুলে ধরা হবে করের টাকা খরচের ফিরিস্তিও। ট্যাক্স খুব জটিল যেটা বলেছেন, এই জটিলতাটা আমরা আসলে দূর করে দিয়েছি। কারণ আপনি যখন এই রিটার্ন যখন হয়েছে তখন কিন্তু জটিলতা চলে গেছে। আপনার দায়িত্ব হচ্ছে শুধু সঠিক তথ্য দেওয়া। আগামী বছর থেকে যেটা করব, যে ট্যাক্স রিটার্ন সাবমিট আপনারা যখন করলেন, অ্যাকনলেজমেন্ট স্লিপে আপনি যে টোটাল ট্যাক্সটা দিয়েছেন আমরা নিচে ইন্ডিকেশন দিয়ে দেব যে আপনার এই টোটাল টাকাটার কত টাকা কোথায় আমরা খরচ করলাম। এর আগে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা ভবনের ভিত্তি স্থাপন শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, ভঙ্গুর দশা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে 2 বছরের বেশি সময় লাগবে বলে মনে করেন তিনি। বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের টেলিকম খাত থেকে জিডিপিতে 15% যোগান নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এজন্য দেশের টেলিকম খাত ও গ্রাহক সেবার মান উন্নয়নে ডিজিটাল ইকোনমি রোডম্যাপের দাবি জানান সেবাদাতারা। আর বিটিআরসির চেয়ারম্যান বলছেন, স্পেকট্রামের দাম কত কমালে জনগণ কতটা স্বস্তি পাবে সেই তথ্য উপাত্ত না থাকায় কোনো পদক্ষেপ নিতে পারছে না সংস্থাটি। হাতে হাতে মোবাইল ফোন, দেশ বিদেশে মুহূর্তে যোগাযোগের জন্য রয়েছে ইন্টারনেট সংযোগ। তবে এখনও দেশের টেলিকম খাত ও গ্রাহক সেবার মান উন্নয়নে ডিজিটাল ইকোনমিক রোডম্যাপ না থাকায় বিনিয়োগ পরিকল্পনা সাজাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান মোবাইল অপারেটররা। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে টেলিকম খাতের ভবিষ্যৎ নিয়ে নতুন সরকারের ভাবনা শীর্ষক সেমিনারে এ খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে এআই নির্ভর ডেটা সেন্টার গড়ে তোলার তাগিদ দেয় অ্যামটপ। ডেটা সেন্টারগুলোকে যদি আমরা এরকম বিশেষায়িত সেবার গুরুত্বপূর্ণ স্থাপনা যদি ডিক্লেয়ার করে যদি আমরা এটা সাপ্লাইটাকে যদি গ্যারান্টিড রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ফেইলিওরটা কম হবে, কাভারেজটা থাকবে এবং যে কোনো ধরনের ক্রাইসিসে আমরা আমাদের এই ইন্টারনেট বলেন, আমাদের ভয়েস কল বলেন, এটাকে আমরা চালিয়ে যেতে পারবো। সঠিক তথ্য উপাত্ত না থাকায় স্পেকট্রামের দাম কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। স্পেকট্রামের প্রাইস কমানো মানে ডাইরেক্ট রেভিনিউ থেকে, গভর্নমেন্টের ডাইরেক্ট রেভিনিউ থেকে কাট হয়ে যাওয়া। কিন্তু আমরা আর্গু করছি যে না, এই স্পেকট্রামের প্রাইস কমালে মানুষ তো সেবা পাচ্ছে, সেই সেবা থেকে তো আমার প্রোডাক্টিভিটি গেইন হচ্ছে, সেই প্রোডাক্টিভিটি গেইনটা কাভার হবে। বাট ওয়ের ইজ দ্য ডেটা, যে ডেটাটা বলবে স্পেকট্রাম প্রাইসটা কতটুকু কমালে আমার রেভিনিউ অপটিমাইজেশন হবে? উই ডোন্ট হ্যাভ দ্যাট ডেটা। সেমিনারে স্মার্টফোন মানুষের সাধ্যের মধ্যে এনে টেলিকম খাত থেকে জিডিপিতে 15% যোগান নিশ্চিতের আশার কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আসছে বাজেটে টেলিকম খাতের সব সমস্যা সমাধান না করতে পারলেও চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি। Yes, there will be challenges. Yes, there will be policy discussion. Yes, there has to be other supportive ecosystem need to be developed. But এই সেক্টর থেকে 15% of GDP না আসার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি মন্ত্রী জানান, সরকার টেলিটক বিক্রি করবে না, বরং দেশি বিদেশি বিনিয়োগ খোঁজা হচ্ছে। টেলিটক নিয়ে সরকার বিক্রিও করবেন না, বাট আমরা চেষ্টা করছি ওনারা অ্যারাউন্ড 5,000 to 6,000 crore টাকা যদি আমরা ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু উই ক্যান বি অ্যাট পার উইথ গ্রামীণ অথবা রবির সাথে। চেষ্টা করছি G2G বেসিসে কোনো ফাইন্যান্সিয়াল কোনো আনতে পারি কিনা, অথবা কোনো পার্টনার পিপিপি যেটাকে বলি আমরা, সেভাবে কোনো ইনভেস্টরকে ফরেন ইনভেস্টর পাই কিনা। প্রত্যেক উপজেলা সরকার এআই ট্রেনিং সেন্টার করতে চায় বলেও জানান মন্ত্রী। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমালে হজ প্যাকেজ 5 থেকে 6 লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে দেশের হজ ও ওমরা আইন সংস্কার প্রয়োজন বলে মনে করেন সংগঠনটির মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। আত্মার শুদ্ধি ও স্রষ্টার নৈকট্য লাভের আশায় এবার হজে যাচ্ছেন মোট ৭৮,৩৭৮ জন, যার মধ্যে ইতিমধ্যেই সৌদিতে পৌঁছে গেছেন 60,000-এর বেশি যাত্রী। এবারের যাত্রা শেষ হবে 21 মে। হজ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে আশকোনার হাজি ক্যাম্পে সংবাদ সম্মেলন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সংগঠনের মহাসচিব বলেন, সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে দেশের হজ ও ওমরাহ আইন সংস্কার প্রয়োজন। এত সব চ্যালেঞ্জের মধ্যেও মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি। রাজকীয় সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে আমাদের বিদ্যমান হজ ও ওমরা আইন সংস্কার এখন নিতান্তই প্রয়োজন।
হজ কার্যক্রম শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে জরুরি উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে অনুরোধ করছি। আগামীতে টিকিট মূল্য 1 লাখে নেমে আসবে এমন আশাবাদ ব্যক্ত করে হাব সভাপতি বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের খরচ নেমে আসবে 5 থেকে 6 লাখ টাকায়। টিকিটের মূল্যটা মিনিমাম 50,000 টাকা কমার কথা ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন টিকিটের দামটা আরো কম হওয়া দরকার এবং ওপেন টু অল করে দিবে। মধ্যস্বত্বভোগী যারা 50,000 1 লাখ পর্যন্ত তারা পকেটের টাকাটা নিয়ে যায়, সেই টাকাটা যদি প্যাকেজের সাথে অ্যাড করে তাহলে এখানে 6 লাখ টাকার প্যাকেজ 7 লাখ টাকা হয়ে যায়। তো সেটা যদি ডাইরেক্ট আমাদের কাছে আসে তাহলে আমরা 6 লাখ টাকা বা 5 লাখ টাকায় দিয়ে আমরা করতে পারবো। হজের সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 30 মে থেকে ফিরতি যাত্রা শুরু হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতিতে অস্বাভাবিক ঋণের চাপে নারায়ণগঞ্জের 26 গার্মেন্ট মালিক প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই এলসি খোলার অভিযোগ ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা। প্রিমিয়ার ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জ শাখার বিরুদ্ধে ভুয়া সেলস কন্ট্রাক্ট ও ব্যাংক টু ব্যাংক এলসি খোলার মাধ্যমে অবৈধভাবে বিপুল অঙ্কের ঋণের দায় চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে নারায়ণগঞ্জের 26টি রপ্তানিমুখী গার্মেন্টস। শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অভিযোগ করেন 2017 সাল থেকে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা ভুয়া আইডি ব্যবহার করে জাল সেলস কন্ট্রাক্ট তৈরি করে। এর বিপরীতে বিটুবি এলসি খুলে প্রতিষ্ঠানগুলোর নামে দায় সৃষ্টি করেন। ওনাদের নির্দিষ্ট কিছু ব্রোকার ছিল যারা এই পিআইগুলি কালেক্ট করে আনতো এবং আমাদেরকে ফোর্সলি সিগনেচার করাইতো কমার্শিয়ালের মাধ্যমে, যে তোমরা এটা সিগনেচার আনো, নাহলে তোমাদের এই বেতনের সময় এসে আমাদের আটকাইতো, ঈদের সময় আটকাইতো। তাদের দাবি, ব্যাংক কর্মকর্তারা প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই চলতি হিসাব, রপ্তানি নথিপত্র ও ফোর্স লোন ব্যবহার করে বৈদেশিক মুদ্রা লেনদেন করেন। এতে প্রতিষ্ঠানগুলোতে পড়ে অস্বাভাবিক ঋণের বোঝা। 2016-17 সালে বা 21 সালে 81 টাকা সময় ডলার রেট ছিল, বাট ওরা আমাদের অ্যাকাউন্টে জমা দিত 70 থেকে 72 টাকা। আর বাকি যে ডিফারেন্স মানিটা ছিল, যেহেতু ডকুমেন্টস সেল হয়, এখানে কোনো গুডস আসে না, তো সেখানে 2 টাকা 2.5 টাকা একটা কমিশন আছে, সেটা বাদ যাবে। আর বাকি যেই টাকাটা থাকে 7-8 টাকা বা 8-10 টাকা যেটা বাকি থাকে, এটা ব্যাংকের কর্মকর্তা তাদের পকেটে গেছে। প্রকৃত দেনা নিরূপণে নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান ব্যবসায়ীরা। অডিটে আসতো সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাতের সংকট কাটাতে সরকারকে বাস্তব ভিত্তিক পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। একই সঙ্গে লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ইসলামী ব্যাংকের অর্থ খেলাপিদের হিসাব থেকে আলাদা করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দেশের ব্যাংকিং খাতে আস্থার প্রতীক হয়ে ওঠা ইসলামী ব্যাংকগুলোকে রাষ্ট্রীয় নীল নকশায় লুটপাটের আখড়ায় পরিণত করে আওয়ামী সরকার। শনিবার রাজধানীর সিডাপে ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত ইসলামী ব্যাংকিং খাতের বিপর্যয়, জাতীয় অর্থনীতিতে এর প্রভাব বিষয়ক সেমিনারে বিশেষ করে ইসলামী ব্যাংকের অর্থ লোপাটের কারসাজিতে জড়িতদের কর্মকাণ্ড প্রবন্ধে তুলে ধরেন অর্থনীতিবিদ মিজানুর রহমান। 18(1) ক ধারা যেটা, সেটাকে বাদ দিতে হবে অথবা এটাকে সংশোধন করতে হবে। পুঁজিবাদের ভয়ঙ্কর থাবায় ইসলামী ব্যাংকে সংকটে ফেলা হয়েছে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। পুরো ব্যাংকিং খাতে ঋণের নামে লোপাট করা অর্থ খেলাপির হিসেবের বাইরে রাখা ও প্রকাশ্যে শাস্তির পরামর্শ দেন ব্যাংকাররা। বেনামি ঋণ এবং লুটপাট করা টাকা, ওটা ঋণ বলা যাবে না। এটাকে যদি আলাদা করে প্রোটেস্টেড বিলের আন্ডারে নিয়ে যায় ব্যাংকগুলো, তাহলে কিন্তু লক্ষ্য করেন খেলাপি ঋণের যে হার, এনপিএল এর রেশিও, সেটা কিন্তু কমে যাবে। সেমিনারে অংশ নিয়ে সুজন সম্পাদক ব্যাংক খাতের দুষ্কৃতিকারীদের ছাড় দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন। অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায়, তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়, এবং আমাদের এখানে মনে হচ্ছে যেন পার পেয়ে যাচ্ছে, এবং পার পেয়ে যাবেই না, শুধু তাদেরকে পুনর্বাসনের প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আর্থিক খাতের সংকট উতরাতে সরকারকে সংস্কারে গুরুত্ব দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বলেন, সংকট তৈরিকারকদের আবার উত্থানের সুযোগ প্রশ্নবিদ্ধ করছে। যাদেরকে এতদিন বলা হচ্ছিল এবং এখন পরিষ্কার হয়েছে, যাদের যেই কলুষিত রাজনৈতিক অর্থনীতির কারণে যারা এই সমস্যা তৈরির মুখ্য ভূমিকা রেখেছে, তাদেরকে আবার এক ধরনের এই পুরো সিনের মধ্যে প্রবেশের সুযোগটা, এটা অবশ্যই প্রশ্নবোধক একটা চিহ্ন সবার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়াতে হলে নতুন করে লুটপাটকারী মালিকদের হাতে ছেড়ে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যাংক গ্রাহকরা।
মানির উপর 7.5 কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মেয়র নির্বাচিত হলে 2 বছরের মধ্যে ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। শনিবার শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকায় রিকশা ও হকারের সংখ্যা নির্ধারণ করতে হবে। ডেঙ্গু মোকাবিলায় সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রত্যাশা করেন প্রত্যেকের সচেতনতা। পরে বিশ্ববিদ্যালয় পরিক্রমার আয়োজনে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সংবর্ধনাপত্র তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। ঢাকা যদি সারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সিটি হিসাবে রূপান্তরিত হয়, তাহলে আমি মানুষ হিসাবে এই বাংলাদেশের ঢাকা শহরে মানুষ হিসাবে কিন্তু আমি নাম্বার 1 হলেও কোনো লাভ নাই। সেখানে রিক্সাওয়ালাদেরকেও চিন্তা করতে হবে যে কতগুলো রিক্সা ঢাকা শহরে চলতে পারে। আজকে হকারদেরকেও চিন্তা করতে হবে, সারা ঢাকা শহরটা তো হকার বানানো যাবে না, কাজে নির্দিষ্ট জায়গায় তাকে বসতে হবে। আগামীতে তোমাদের ভোটে যদি নির্বাচিত মেয়র হতে পারি, 2 বছরের মধ্যে ইনশাল্লাহ ঢাকা শহরের চেহারা ইনশাল্লাহ পাল্টে দেবে। রাজধানীর উত্তরায় মাহারাত মডেল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড। শনিবার সকালে বিজিএমইএ কমপ্লেক্স অডিটোরিয়ামে হয় এই আয়োজন। অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী 22 শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি এবং হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেন, ইসলামী শিক্ষা বিস্তারের মাধ্যমে সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব। তারেক রহমান রাইট, উনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন, তিনি কিন্তু একটি কথা বলেছেন, আপনারা মুরব্বীরা এখানে শুনেছেন। তিনি কিন্তু বলেছেন, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, এবং আশা করি ইনশাআল্লাহ আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশ গঠনে সরকার করণীয় নির্ধারণ করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার সকালে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বলেন, সমাজ পরিবর্তনের রোডম্যাপ গড়ে তুলতে হবে মূল্যবোধের ভিত্তিতে। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চলচ্চিত্র ও শিল্প সাহিত্যের বিকাশে সরকার বদ্ধপরিকর। আয়োজনে দেশের বিভিন্ন জেলার চলচ্চিত্র কলা কুশলীরা অংশ নেন। যারা আপনাদের সৃজনশীলতা চর্চা করেন, নির্মাতা থেকে শুরু করে দর্শক তৈরি করার যে কারিগর, দেশপ্রেমিককে সাথে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই আমাদের করণীয় নির্ধারণ করতে চাই। অনেক কিছুই করা যেত যা করা হয়নি আপনাদের জন্য। 56,000 বর্গ মাইলের এই কাঠামোতেই যে লক্ষ্যগুলিকে আমরা নির্ধারণ করার কথা রাষ্ট্র সরকার আমরা বারবার বলি বা বলে আসছি, সেটাকে কার্যকরী করার জন্য চলচ্চিত্র যে অনেক বড় একটা শক্তিশালী মাধ্যম, এবং এখানে যে দয়া করে আপনাদের মতো মানুষজন যে যুক্ত হয়েছেন বিত্তবান হওয়ার স্বপ্ন বাদ দিয়ে, এতে যে রাষ্ট্রের ধন্য হয়ে যাওয়া উচিত, এবং যতটুকু সামান্য সম্ভব ততটুকু তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। মাল্টিপ্লেক্স সংস্কৃতি আর অনলাইন প্ল্যাটফর্মের দাপটে হারিয়ে যাচ্ছে একক পর্দার ঐতিহ্যবাহী সিনেমা হল। লোকসান দিয়ে স্মৃতি রক্ষার নামে টিকে আছে রাজধানীর কয়েকটি হল। তবে সব হতাশার মাঝেও ঈদ কিংবা বড় কোনো সিনেমা মুক্তি পেলেই এখনও জেগে ওঠে রূপালী পর্দার সেই পুরনো আবেগ। শেখ রাসেলের ক্যামেরায় আইরিন আয়াতের রিপোর্টে বিস্তারিত। পূর্ব পাকিস্তানে প্রশাসন চলছে এই হলের ট্যাক্স দিয়া, লোকে নাই, লোক না আইলে হল চলবে কি করে? সিনেমা হলের দরজায় ঝুলে থাকা তালা যেন নিভে যাওয়া এক স্বপ্নের প্রতীক। ভেতরের থমথমে নীরবতা, ধুলোমাখা জরাজীর্ণ আসন আর নিস্তব্ধ টিকিট কাউন্টারে ফুটে উঠেছে ধুঁকে ধুঁকে বেঁচে থাকা এক শিল্পের বিষণ্ণ প্রতিচ্ছবি। রাজধানীর পুরনো সিনেমা হলগুলোর মধ্যে অন্যতম আজাদ সিনেমা হল। ভাঙা সেটের সারি, পুরনো দেয়ালের খসে পড়া রং, ছাদ ছুঁয়ে পড়া পানির দাগ আর ফাঁকা হল রুম জুড়ে জমে থাকা নিস্তব্ধতা জানান দেয় এর করুণ বাস্তবতার কথা। সময়ের ভারে ক্লান্ত এক স্থাপনা হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 6 দশকের পুরনো এই হলটি। 8 বছর ধরে চাকরি করি আপনার এই পাকিস্তান টাইমে দেখা, ওই সময় মার কাট বাইনি টিকিট পাওয়াটা অসম্ভব, একদম হুড়াহুড়ি পারাপারি আর কি। ওই সাকিব খানের ছবি চাললে 2-4টা মানুষ হয়, তারপরে অন্য সব হিরো দিয়া
লোকই হয় না। এদিকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে অভিসার সিনেমা হলের সব কার্যক্রম। দেয়াল জুড়ে নেই নতুন সিনেমার পোস্টার, নেই উৎসবের সেই চেনা কোলাহল। হঠাৎ চোখ পড়লেই বোঝার উপায় নেই একসময় এখানে ছিল দর্শকের ভিড়ে মুখর এক সিনেমা হল। রাজধানীর আরেক ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের অবস্থাও খুব একটা আলাদা নয়। বর্তমানে বন্ধ রাখা হয়েছে সিনেমা প্রদর্শনী। একসময় ঈদের ব্লকবাস্টার সিনেমার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত হলটি দর্শক সংকট আর ব্যবসায়িক মন্দায় এখন অনেকটাই নীরব। বছরের বেশিরভাগ সময় দর্শক শূন্য থাকলেও ঈদ এলেই হঠাৎ বদলে যায় দৃশ্যপট। দুই একটি আলোচিত সিনেমাকে ঘিরে বাড়ে দর্শকের ভিড়। কোলাহল আর সাময়িক প্রাণচাঞ্চল্যে জেগে ওঠে জরাজীর্ণ হলগুলো। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সিনেমা দেখার অভ্যেসও, কিন্তু ঢাকার এই পুরনো সিনেমা হলগুলো ধরে রেখেছে এক এক প্রজন্মের স্মৃতি। এখন প্রশ্ন উঠছে, তবে কি এই সিনেমা হলগুলোতে ঈদ ছাড়া সিনেমা প্রদর্শনীর সংস্কৃতিতে ধীরে ধীরে পর্দা নামাচ্ছে? আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই ইরানের, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান যদি পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখে তবে তা যথেষ্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের প্রতি তার ধৈর্য শেষের পথে। যুক্তরাষ্ট্রের উপর ইরানের কোনো আস্থা নেই। ওয়াশিংটন চুক্তির বিষয়ে আন্তরিক হলেই কেবল আলোচনায় বসবে তেহরান। স্থানীয় সময় শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী নিয়েও কড়া বার্তা দেন আরাকচি। বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে নেই তারা এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে পারবে, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। সামাজিক মাধ্যমে লেখেন, এই প্রণালীর নিরাপত্তা রক্ষায় ইরান তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে যাবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখে তবে সেটি গ্রহণযোগ্য হতে পারে। এর আগে ইরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন তিনি, যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তেহরান। ইরান ইস্যুতে ধৈর্য কমে আসছে এবং আলোচনায় এখনও কোনো অগ্রগতি হয়নি বলেও জানান ট্রাম্প। তিনি দাবি করেন, দুই পক্ষের মূল অবস্থান এখনও অনেক দূরে। ইরান যুদ্ধবিরতির বিনিময়ে বিভিন্ন শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে শত্রুতা বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং সামরিক হামলা বন্ধের নিশ্চয়তা। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তার মিত্ররা পারমাণবিক সক্ষমতা সীমিত করার উপরই জোর দিচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার ডারবানে নজরুল খালাসি নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নজরুলের বাড়ি শরীয়তপুর জেলার চন্দ্রপুর ইউনিয়নের চরগাজীপুরে। ঘটনার বিবরণে জানা যায়, 15ই মে শুক্রবার ডারবান শহরের অদূরে ফিনিক্স নামক পশ্চিমবঙ্গের বহুল আলোচিত অভয়াকাণ্ডের ফাইল খুলে 3 পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল শুভেন্দু প্রশাসন। তাদের সঙ্গে মমতার নির্দেশনা কিংবা তার সরকারের শীর্ষ মহলের কার যোগাযোগ ছিল সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে দলের হেরে যাওয়া প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক করেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দ্বিতীয়বারের মতো নিজের দপ্তরে সাংবাদিক সম্মেলন শুভেন্দু অধিকারীর। এতে বহুল আলোচিত আরজিকর কাণ্ডের সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে চাকরিচ্যুত করার কথা জানান তিনি। শুধু তাই নয়, এই 3 পুলিশ কর্মকর্তার সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী সহ অন্য কোনো মন্ত্রীর কথা হয়েছিল কিনা তাদের ফোন আলাপ, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং বার্তালাপ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ওই সময় বিজেপির বিরোধিতার কারণেই রাজ্য সরকার তদন্ত করতে পারেনি, সে কারণেই মামলাটি সিবিআই তদন্ত শুরু করে। সিবিআই চলাকালীন কি করে আবার রাজ্য সরকার তাদের তৎকালীন যে রাজনৈতিক অভিযোগগুলো ছিল, আজ সেই রাজনৈতিক অভিযোগগুলোকে মান্যতা দিতে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন, সেটা সিবিআই তদন্তের সঙ্গে কোথাও তার কনফ্লিক্ট আছে না নেই,
এগুলো আমাদের দলের নেতৃত্ব আইনি বিষয়টা যারা দেখেন তারা নিশ্চিতভাবে খতিয়ে দেখছেন। এদিকে কালীঘাটে নিজের বাসভবনে শুক্রবার বিকেলে দলের বিপর্যয়ের কারণ খুঁজতে হেরে যাওয়া প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক করেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক সূত্রের খবর, দলের এমন বিপর্যয়ের জন্য জনসংযোগের বড় ধরনের ঘাটতি চিহ্নিত করেছেন মমতা। একই সঙ্গে দল থেকেও দলের বিরুদ্ধে কাজ করার বিষয়টিও সামনে আনেন তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দীর্ঘ শীত শেষে বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। আর সেই বসন্ত উদযাপনেই হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয় হানামি উৎসব। জাপানের সংস্কৃতি, চেরি ফুলের সৌন্দর্য আর আনন্দ উচ্ছ্বাসে মুখর ছিল আয়োজন। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্টে বিস্তারিত। সুরে সুরে উৎসবের আবাহন, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র শামিসেনের ছন্দে ভেসে আসে জাপানের শত বছরের সংস্কৃতি। ফিনল্যান্ডের হেলসিঙ্কি চেরি পার্কে শুরু হয় বসন্তের সবচেয়ে রঙিন আয়োজন হানামি উৎসব। গোলাপি রঙের চেরি ফুল উৎসবের দিনে কিছুটা মলিন। আগের দিন টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় ঝরে গেছে অনেক ফুল, তবুও উৎসবের আনন্দ যেন এতটুকু ভাটা পড়েনি। সকাল থেকেই পার্কে মানুষের ঢল। সরকারি ছুটির দিন হওয়ায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিবার, বন্ধু আর প্রিয়জন নিয়ে বসন্ত উদযাপনে যোগ দেন হাজারো মানুষ। কোথাও ছবি তোলার ব্যস্ততা, কোথাও আবার ঘাসের উপর বসে গল্প আর আড্ডা। চেরিফুল গাছের নিচে বসে বসন্ত উপভোগ করার এই ঐতিহ্যের নাম হানামি। জাপানি ভাষায় যার অর্থ ফুল দেখা উৎসব। শত শত বছর আগে জাপানের রাজপরিবারের মধ্য দিয়ে শুরু হওয়া এই ঐতিহ্য ছড়িয়ে পড়ে চারিদিক। সময়ের সঙ্গে সঙ্গে ফিনল্যান্ডেও বসন্তের অন্যতম বড় উৎসবের রূপ নেয় হানামি। এতে যোগ দেন বাংলাদেশ কমিউনিটির অনেকেই। বছরের অন্যতম দিনগুলোর মধ্যে এটা একটা। এই দিনটার জন্য ফিনল্যান্ডের মানুষজন অপেক্ষা করে, কারণ চেরি ব্লসম যে পার্ক, এখানে আসে মানুষ পরিবার নিয়ে। সব কিছু মিলিয়ে অন্যরকম একটা আমেজ পাওয়া যায় বছরের এই সময়, এপ্রিল মাসে। এটার জন্য বলতে গেলে ফিনল্যান্ড সহ বাংলাদেশ কমিউনিটি সব মানুষই উৎসব মুখর পরিবেশ তৈরি করার জন্য রেডি থাকে এই সময়টা। এত মানুষের গ্যাদারিং দেখে খুব ভালো লাগতেছে। ফিনল্যান্ডে সচরাচর আসলে এরকম প্রোগ্রাম হয় না, যেখানে একসাথে মেলা প্লাস হচ্ছে সবাই ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করতেছে। আমরা যেভাবে বৈশাখ পালন করি, বৈশাখী মেলা হয়, ঠিক ওই রকমই লাগতেছে এখানে ফিনল্যান্ডে। মূলত 90-এর দশকে জাপান থেকে বন্ধুত্বের উপহার শত শত সাকুরা গাছ দিয়ে হেলসিঙ্কিতে তৈরি হয় এই চেরি পার্ক। সেই থেকে প্রতি বসন্তে এখানে আয়োজন করা হয় হানামি উৎসব। হানামি শব্দের অর্থ ফুল দেখা হলেও ফিনল্যান্ডে বৈরী আবহাওয়ার কারণে চেরি বাগানের ফুল প্রায় ঝরে গেছে। যেহেতু হানামি উৎসব, তবুও এই বসন্ত বরণকে কেন্দ্র করে ফিনল্যান্ডের আপামর মানুষ একসাথে হয়েছেন হেলসিঙ্কির এই চেরি বাগানে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। খেলার খবর ঘোষণা করা হয়েছে বিসিবি নির্বাচনের তফসিল। ভোট গ্রহণ 7 জুন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 19 মে। এর পরদিন শুরু হবে মনোনয়ন বিতরণ। 25 মে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। বিসিবিতে নির্বাচন কমিশনের মিটিং শেষে তফসিল প্রকাশ করা হয়। আবারও শুরু হচ্ছে বিসিবি নির্বাচনের উত্তাপ। 17 মে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সেই তালিকার উপর আপত্তি গ্রহণ করা হবে 18 মে। একদিন পরই হবে আপত্তির উপর শুনানি। একই দিন শুনানি শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 20 থেকে 22 মে হবে মনোনয়নপত্র বিতরণ ও দাখিল। 23 মে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। 24 মে মনোনয়নপত্রের আপত্তির উপর শুনানি। 25 মে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গেল বুলবুলের বোর্ডে ব্যালট প্রক্রিয়ায় ভোট গ্রহণ নিয়ে নানা সমালোচনা হলেও এই কমিশনও রেখেছে পোস্টাল ভোট। 1 থেকে 6 জুন পর্যন্ত ব্যালটে ভোট দিতে পারবেন তারা। 7 জুন অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক ভোট গ্রহণ। তামিমের বোর্ড নির্বাচনের প্রক্রিয়া শুরু করলেও বুলবুল এখনও নিজের পদ ফিরে পেতে মরিয়া। তাদের বোর্ড অবৈধভাবে ভেঙে দেয়া হয়েছে বলে আদালতে রিট করেছেন বুলবুল, ফারুক, পাইলট সহ আগের বোর্ডের 12 পরিচালক। রিটে কেন বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রোল জারির আবেদন করা হয়। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে
এই আবেদন শুনানি হতে পারে। বিবাদীর মাঝে আছেন তামিম ইকবাল, বিসিবির সাবেক প্রধান নির্বাচন কমিশনারও। এর আগে অ্যাডহক কমিটির কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট গেল 11 মে খারিজ করে দেয়া হয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। অস্ট্রেলিয়া বড় দল, তবে সিরিজ জিততে আত্মবিশ্বাসী টাইগার টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠ আর সাদা বলের ধারাবাহিকতায় চাপে নেই বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। টেস্টে পাকিস্তান সিরিজের পারফরমেন্স গুরুত্ব পাবে আগস্টের অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে। স্কোয়াডে রাখা হতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা অমিত হাসানকে। সিলেট থেকে তামিম হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ। ব্যস্ত সূচিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে লাল বলের লড়াই শেষে আতিথ্য দিতে হবে অস্ট্রেলিয়াকে। 15 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে মাইটি অজিরা। দ্বিপাক্ষিক হলেও টাইগারদের চিন্তা 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। শীর্ষ 3 পেসার বাদে বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে অজিরা। ক্যাঙ্গারু বদে পরিকল্পনা সাজাচ্ছে টাইগার নির্বাচক প্যানেল। এই সিরিজ নিয়ে বাড়তি চাপের কিছু দেখছেন না প্রধান নির্বাচক। দলে যারা আছেন অথবা যারা আসতে চান, একটা সুস্থ প্রতিযোগিতা হোক। যদি যত বেশি পারফর্মার তত আমাদের জন্য ভালো। সো আমরা চাই যে আসলে অনেক পারফর্মার আসুক, সবাই ভালো খেলুক, তাহলে দলের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি থাকে। সো আমরা এখনও কোনো চিন্তা করিনি, বা ডিপিএলটা আমরা খুব ক্লোজলি মনিটর করছি, কে কেমন পারফর্ম করছেন। অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে আগস্টে অতিথি হয়ে অস্ট্রেলিয়া সফর। 23 বছর পর সেখানে টেস্ট খেলার সুযোগ। সাদা বলে কামিন্স, স্টার্করা বিশ্রামে থাকলেও ফিরতে পারে টেস্ট সিরিজে। অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট। স্কোয়াড সাজাতে প্রাধান্য দেওয়া হবে পাকিস্তান সিরিজের পারফরমেন্স। সেরকম কন্ডিশনে সফলার মতো খেলার মনে বাংলাদেশ দলের হাতে আছে। সো ডেফিনেটলি আমার মনে হয় যে অস্ট্রেলিয়া ডেফিনেটলি স্ট্রং সাইড, বাট এবার হয়তো আমরা একটু হলেও চ্যালেঞ্জ দিতে পারবো বলে আমি আশা করছি। পাকিস্তান সিরিজ দিয়ে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার অমিত হাসান। যদিও তার অভিষেকের অপেক্ষা বেড়েছে। অজি সফরেও আছেন নির্বাচকদের পরিকল্পনায়, কিন্তু জয় সাদবান্দের এই সিরিজের পারফরমেন্স কিছুটা চিন্তায় ফেলেছে বাশারদের। যাকে দলে নেই কন্টিনিউ করার প্ল্যান করে নেই, সিরিজ বেস তো আসলে নেই না। অমিত হাসান আসলে দেখুন, অনেকে আমাদের তো অনেক খেলার, যেমন হাসান মুরাদ খুব ভালো করে, কিন্তু তার সুযোগ হয়নি কম্বিনেশনের কারণে। নাইম হাসান খুব ভালো বোলিং করছেন, টিম কম্বিনেশনের দলে আসতে পারছেন। সো অমিত হাসান ভালো করেছেন, বাট টিম কম্বিনেশনে একাদশে আসতে পারছেন না। সো ইট ডাজন্ট মিন যে তিনি আমাদের চিন্তাভাবনার বাইরে চলে গেছেন। আমরা যখন কাউকে নিয়েছি তাকে কন্টিনিউ করার চিন্তাভাবনা করে নিয়েছি। 9 জুন থেকে শুরু বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে টি20 শুরু 17 জুন থেকে। আর আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি জনকল্যাণে কাজ করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। অরাজকতা করলে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। ফারাক্কা চুক্তির মধ্য দিয়ে নির্ধারিত হবে ভারতের সঙ্গে সম্পর্ক। দেশের স্বার্থ রক্ষা করেই নবায়ন চায় সরকার। পশ্চিমবঙ্গ সরকারকে নেতিবাচক বক্তব্য পরিহারের আহ্বান। এবং গণভোটের রায় বাস্তবায়ন না করলে স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে। বিএনপির উদ্দেশ্যে জামায়াত আমির দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।